আইনজীবী হিসেবে কিছু কথা এক্ষুনি এই মুহূর্তে ওপেনলি রাখা যাবে না, রাখা উচিত হবে না। এ কারণেই আমি বিশ্বাস করি এই মামলাটি মানে so far the legal point is concerned, মামলাটির লিগ্যাল ব্যাটেলের ক্ষেত্রে এখনো ইনকমপ্লিট, মানে এখনো শেষ হয়ে যায়নি। আমি জানি না আপনারা এক্ষুনি রিভিউ পিটিশন করে ফেলেছেন কিনা বা ফেলতে যাচ্ছেন কিনা, এই বিষয়টা বিস্তারিতভাবে আমি অফিসিয়ালি জানি না। তাহলে আইনি লড়াইটা যেহেতু এখন জারি থাকার কথা, এখন সুযোগ কিছু আছে, অপশনস আর দেয়ার। সো আমি এটা এক্ষুনি কন্ট্রোল করতে পারছি না। বলে আমি একটি কলেজে পড়াইও বটে, ভিজিটিং সঙ্গে তাকে একটু প্রশ্ন করতে ইচ্ছে করে। আমি একটি মানবাধিকার কর্মীও বটে। সামনে পেলে এই মামলা সংক্রান্ত প্রশ্নে আপনাদের সবার সামনে যদি জিজ্ঞেস যদি করতে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে, একজন নিরপরাধ ছাড়া যেতে পারে না, একজন নিরপরাধ সাজা পেতে পারে না, এই হচ্ছে জুরিসপ্রুডেন্সের কথা, আইনের বেসিক কথা। এটা পশ্চিমবাংলার কথা নয়, এটা ভারতবর্ষের শুধু কথা নয়। জুরিসপ্রুডেন্সের ইতিহাস, সভ্যতার যাত্রাপথের দীর্ঘ ইতিহাস, সভ্য গণতান্ত্রিক দেশে দেশে এই জুরিসপ্রুডেন্সকে মান্যতা দেয়া হয়, তা সে ওয়েস্টার্ন কান্ট্রি হোক আর আমাদের দেশেই হোক। যে তথাকথিত প্রগতিশীল আইনজীবীরা, আমার আগে থেকে কথাটা বলছি, তিনি আইনজীবী, আমি তারই স্বজাতি, আমি সেই অর্থে তারই কলিগ। বিভিন্ন সভামঞ্চে এই তত্ত্ব, এই বক্তব্য, বক্তৃতা দেন তিনি, তারা দেন এবং হাততালি করুন। আবার সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে, কলকাতা হাইকোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে জজেসের সামনে দাঁড়িয়ে বলছে যে এন্টায়ার প্রসেস ইজ এরিয়াস, তাই সবাই চাকরি করে যেতে হবে। আমার মনে হয়, আমি বিশ্বাস করতে ভালোবাসি, তিনি যে রাজনৈতিক দলে, আমি নিশ্চয়ই কোন রাজনৈতিক দল ভালো মন্দ এই কথা বলতে এখানে আসেনি, তিনি যে বিশেষ রাজনৈতিক দলের সাংসদও বটে, প্রগতিশীল বামপন্থী দলের সাংসদ। বিশ্বাস করুন, আজকে যদি কোন সমাজবাদী পার্টির কোন সাংসদ তথা আইনজীবী যদি এই কাজটা করতেন, আপনাদের পথে বসাতেন, আমার কোন আপত্তি থাকতো না। যদি দক্ষিণপন্থী, প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী দলের একজন সাংসদ তথা একজন রাজনৈতিক নেতা তথা আইনজীবী করতেন, আমার আপত্তি ছিল না। আমার আপত্তিটা সেখানেই, তিনি প্রগতিশীল কথা বলেন। ভারতবর্ষের সংবিধান নিয়ে তার অনেক লম্বা চড়া বক্তব্য শুনেছি আমি। তাতে এই যে জুরিসপ্রুডেন্সের যে বেসিক কথাটা, এটা তিনি তার এই মামলা লড়বার প্রক্রিয়াতে তিনি তা প্রয়োগ করলেন না। আমার এটা আপত্তির জায়গা। যাই হোক, আমার মূল প্রথম যে নাগরিক হিসেবে কথাটাই আছে, এখানে আপনারা রাস্তায় বসে আছেন। যেদিনই জাজমেন্টটা হলো, এই মামলার গোটা প্রক্রিয়ায় নীলকান্ত ঘোষ যে সংগঠন করেন, আমি সেই সংগঠন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে একেবারে গোড়া থেকে মামলায় ছিলাম। আমি প্রতিদিন ছিলাম, প্রতিটি হিয়ারিং এ ছিলাম, গোটা প্রক্রিয়ার সঙ্গে আমি ইনভলভ আমার মতো করে। আমরা বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর লড়েছেন। এখন একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কোনো ব্যক্তি, কোনো এক্স ওয়াই জেড কোনো অ্যাডভোকেট, তিনি কতটা ভালো আর্গুমেন্ট করতে পেরেছেন কি পারেননি, এটা শুধু বড় মানে শুধু বিচার্য বিষয় নয়। আমি যেহেতু প্রথমেই বলে নিয়েছি, আমার প্রথম বক্তব্যটা একজন নাগরিক হিসেবে বক্তব্য। ভারতবর্ষের সুপ্রিম কোর্টের এই যে এই মামলা যে রায় হলো, অত্যন্ত বেদনাদায়ক যে রায় হলো, তাতে মানে হাজার হাজার প্রশ্ন, শত শত প্রশ্ন আমাদের নাগরিক সমাজে রয়ে গিয়েছে। যে প্রক্রিয়া বিচার ব্যবস্থাটা হলো, মামলার শেষ দিন চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস উঠে যাচ্ছেন কোর্ট ছেড়ে, যে বডি ল্যাঙ্গুয়েজে উঠে যাচ্ছেন, এত স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে তা মানতে পারি না, হয় না। আমি দেখিনি কখন এটা। মানে যেভাবে এই মামলাটা হিয়ারিং হওয়ার কথা ছিল, পয়েন্ট টু পয়েন্ট যেভাবে আনসার হওয়ার কথা ছিল, একটা ভাবুন, 5খানা 6খানা ভলিউম হয়েছে মামলার, রায় 41 পাতার রায়, কেন হলো না? প্রত্যেকটি পয়েন্টে চিফ জাস্টিসের উত্তর করার কথা ছিল এখানে, কিন্তু
কিভাবে কেন আকস্মিকভাবে গোটা ব্যবস্থা যারা মানে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলেন প্রগতিশীল নেতারা, প্রগতিশীল আইনজীবীরা, তথাকথিত আইনজীবীরা, জুডিশিয়ারির মধ্যে রাজ্য সরকারের ভূমিকা, মানে সমস্ত শক্তিটাই চলে গেল আপনাদের বিরুদ্ধে প্রতিকূলতার দিকে। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে ইচ্ছে করে। আজকে যখন মাস্টাররা মার খেলেন, আমি সেদিন কলেজে স্টাফ রুমে ছিলাম, আমার বন্ধুরা বলেছে কি বিভৎস পিটিয়েছে। মিনিমাম মানবিকতা থাকলে এটা করতে পারে। তোমরা চুরি করেছো, অন্যায় করেছো, আবার চোরের মায়ের বড় গলা করে তুমি এমন ভাবে নির্দয় হয়ে যাচ্ছ। তোমার তো মাস্টারদের সামনে নতুন হয়ে ক্ষমা চাওয়ার কথা তোমার, তা না করে তুমি আজকে এরকমটা করলে। আমি শুধু নাগরিক হিসেবে আরেকটা কথা বলতে চাই, ওটা পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের কথা বা নাই বললাম, যারা দূরে আছেন আপনাদের আত্মীয় পরিজন, যারা সচেতন নাগরিক, তারা নিশ্চয়ই এই ঘটনায় মর্মাহত। শুধু তাই নয়, আপনাদের এই আন্দোলনের পাশে আছে বলে পশ্চিমবাংলার অসংখ্য মানুষ, আমি জানি না সেই মাননীয় মানে আইনজীবী কিভাবে মুখ দেখাচ্ছেন মানুষের কাছে। আমি এ পর্যন্ত যতজন মানুষের কাছে গেছি, না যারা মানে যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা টাকা দেয়নি, যারা দুর্নীতি করেনি, তাদের চাকরি চলে যাবে বরং এটা হয় কখনো? আমি এমন লোক পাইনি এখনো পর্যন্ত, দায়িত্ব নিয়ে বলতে একজনও পাইনি যে চুরি করেছে মিস্টার এক্স আর ওয়াইজের যে চাকরি চলে যাচ্ছে এটাকে মানে সমর্থন করছেন, আমি এখনো কাউকে পাইনি। ওই মাত্র দুজনকে বাদ দিলে, ও দুজনের সঙ্গে আরো কয়েকজন আছে সেটা আমরা জানি। রাত 4টার সময় উঠে তিনি লাইভ করছেন, আমি অবাক হয়ে গেছি। আইনজীবী রাত 4টার সময় লাইভ করছেন, চিৎকার করছেন, মানে এই জন্য আপনাদের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা। চুরি করেছেন কারা, টাকা খেয়েছেন কে, যোগ্য অযোগ্যের সেগ্রিগেশন লিস্ট কার দেওয়ার কথা, প্রতিবাদ হওয়ার কথা কার বিরুদ্ধে, আর লড়াই ঘোষণা করছে তারা কার বিরুদ্ধে। আমি সেটা আইনজীবী হিসেবে যে দু একটা কথা বলে শেষ করবো, নিশ্চয় পরে বক্তারা রয়েছেন। আমি এ কথা সচেতন ভাবে আপনাদের সকলের কাছে বিনম্র ভাবে রাখছি। আইনজীবী হিসেবে আমি এখনো বিশ্বাস করি এ কথা সত্য, পশ্চিমবাংলার শিক্ষক আন্দোলনের ইতিহাসে, শিক্ষক নিয়োগের ইতিহাসে এইরকম বড় বিপর্যয় আমি যতটুকু পশ্চিমবাংলার সামান্য ইতিহাস জানি তাতে হয়তো হয়নি। এইরকম বিনোদীর ঘটনার ক্ষেত্রেও হওয়া সত্ত্বেও আইনি লড়াইয়ের ক্ষেত্রে, আইনি লড়াইটাতে আপনারা এখনই মাননীয় মাস্টারমশাই বলছেন, আমার খারাপই লাগছে যে আমরা হতাশ, আমরা দিশেহারা। আপনারা মাস্টারমশাই মানুষ, আমিও পেশায় অন্য অর্থে এক মাস্টারমশাই সত্তা আমারও আছে। আমি আপনাদের সকলকেই স্বনির্বন্ধ অনুরোধ করব, রাস্তার আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে। নিশ্চয়ই করছেন, করবেন, তাই যারা রাস্তায় বসে আছেন আপনারা, কিন্তু আইনি লড়াইটাকে এখনো শেষ করবেন না। এখনো যতটুকু সুযোগ আছে, আমি মনে করি, বিশ্বাস করি, এখনো ভারতবর্ষের বিচার ব্যবস্থা পবিত্র বিচার ব্যবস্থা, আমি বিশ্বাস করি না বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা নেই। নিশ্চয় আছে, 100% আছে, কিন্তু সমস্ত ক্ষেত্রেই মানে অনেক ক্ষেত্রে, অসংখ্য ক্ষেত্রে অপরাধীরা বেকসুর খালাস হয়, আবার মানে যারা সেই অর্থ নির্দোষ তারাও সাজা পায়। এটা দেখেছি আমরা সবাই, আমরা দেখি। আমি বিশ্বাস করি যে এখনো যে রিভিউ পিটিশন করার যে সুযোগ আপনাদের কাছে আছে, আপনারা রিভিউ পিটিশনটা করুন, ভালো করে করুন। এইরকম একটা ওপেন ফোরামের যারা নেতৃবৃন্দ আছেন, আমি সামান্য যে আমার অভিজ্ঞতা যে জানি, এখন নানা মুনি নানা মত থাকবে। কেউ বলবে রিভিউ পিটিশন এই পয়েন্টটা ফাইল করো, ওটাকে সাইড করো, বা এটা দিতে হবে, ওটা দিতে হবে। অসংখ্য মানুষ বলবেন, নিশ্চয় সকলের কাছ থেকে শুনবেন, ছাত্রের মতো হয়ে শুনবেন, সবার কাছ থেকে শুনবেন। শুনবার পরে অতি দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় রিভিউ পিটিশন ফাইল করবার জন্য প্রস্তুত হন। মানে আগামীকাল ফাইল করতে বলছি না, এখানে অনেকগুলো প্যারামিটার আছে। একটা উল্লেখ করে যাই, মাননীয় প্রধান বিচারপতি রিটায়ারমেন্ট আসন্ন, এরকম অনেকগুলো প্যারামিটার থাকে আমাদের। আমি জাস্ট একটা টাচ করে গেলাম। আমি আইনি কোনো মানে কোনো কথা এখানে ব্যাখ্যা করব না। আমরা যতটুকু এই অর্ডার করেছি, আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে কথা হয়েছে, সুপ্রিম কোর্টে কথা হয়েছে, রাজ্যেরও যারা সিনিয়র অ্যাডভোকেট, যারা দাদা স্থানীয়, বন্ধুস্থানীয় সিনিয়র যারা রয়েছেন,
যারা সেই অর্থে সত্যিই তারা মানে এই সাবজেক্টে যাতে দখল আছে, ফলে এই সাবজেক্টটাতে যারা চর্চা করেন, মামলাটা আপনারা হেরেছেন কথা সত্য, কিন্তু এখানে সবটা শেষ হয়ে যায়নি। আমি মাস্টারমশাইকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, সত্যি না তো সামনের সাথে দাঁড়িয়ে মার খাচ্ছেন, লড়ছেন, মানে যেভাবে মার খেয়েছেন দেখে সত্যি চোখে জল রাখা যায় না। সবাই অনেকে মার খেয়েছেন, নিশ্চয়ই কয়েকজন মার খেয়েছেন তা নয়, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে থাকুন, কনস্ট্রাকটিভ সমালোচনা করুন, মানে মানে উপযুক্তভাবে অর্থ সমস্ত সহ সমস্ত উদ্দীপনা উৎসাহ দিয়ে থাকুন। আপনারা হতাশ সেদিন হন, আমি বলছি, যেদিন দেখা যাবে যে কিউরিটি পিটিশনে গিয়ে আপনারা পরাজিত হয়েছেন বা রাজ্য সরকার দেখা যাচ্ছে কিছু করলো না, সেদিন হতাশ হন। তার আগে হতাশ হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমি একটি সাধারণ আইনজীবী হিসেবে শিক্ষার আইনটাই নিয়ে আমার কাজ। আমি বলে যাচ্ছি যে আপনাদের যে কোনো দিন যে কোনো প্রয়োজন